আমি ইমরান মাহমুদ শান্ত। লেখাপড়া করেছি ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি বগুড়ায়। আমার ব্যাচ ছিল 12তম ব্যাচ। আর শিক্ষাবর্ষ ছিল 2017-2018। আমার ডিপার্টমেন্ট ছিল ডিপার্টমেন্ট অফ ফিজিওথেরাপি। এই হচ্ছে আমার পরিচয়। আর বর্তমান মিডিয়া একাডেমিতে আছি, চেয়ারম্যান হিসেবে কাজ করতেছি। আমাদের আরো অন্যান্য যে প্রতিষ্ঠান আছে, যেমন মিডিয়া পাবলিকেশন, সবকিছু মিলেই আছে আর কি। তোমাদের সঙ্গে এই জন্যই আর কি দেখা হয় মাঝে মধ্যে। আজকের ক্লাসে আমরা মূলত 3টা ডিপার্টমেন্ট নিয়ে কথা বলবো। একটা হচ্ছে আমাদের ডেন্টাল ডিপার্টমেন্ট, আর একটা ফিজিওথেরাপি, ওইটা আমার নিজের ডিপার্টমেন্ট, আর একটা হচ্ছে ঠিক ডিপার্টমেন্টটা ইনস্টিটিউট আর কি, যেহেতু দুইটা ইনস্টিটিউটের পরীক্ষা সম্মিলিত ভাবে এখানে হয়, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল এবং ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি। তৃতীয়টা মূলত এই মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো, যে প্রকৃতপক্ষে এই ডিপার্টমেন্ট বা এই কলেজে পড়া যাবে কি যাবে না, ক্যারিয়ারটা ব্রাইট হবে নাকি অন্ধকার হবে, সেগুলো নিয়ে তোমাদের বিভিন্ন প্রশ্নেরও অ্যান্সার দিব। চলো তাহলে শুরু করি আমাদের প্রথম স্লাইডটা। ওকে, তাহলে চলো প্রথমেই আমি একটু ডেন্টাল নিয়ে তোমাদের সঙ্গে কথা বলে নেই, যে ডেন্টাল ডিপার্টমেন্টটা কি, এখানে পড়লে কি করা যাবে, লাইসেন্সের প্রয়োজন আছে কিনা, তোমরা চেম্বার করতে পারবা কিনা, আদৌ চেম্বার বন্ধ হয়ে যাবে কিনা, এই ধরনের নানা জল্পনা কল্পনা তোমাদের মধ্যে আছে। যেহেতু এই সেক্টরে আসতেছো, ভালোভাবে জেনে বুঝেই আসা দরকার, তাই না? ওকে, এখানে বেশ কয়েকটা বিষয় দেখতে পাচ্ছ, যে প্রথমে হচ্ছে ডিপার্টমেন্টের নাম কি, কলেজের নাম কি, কোর্সের মেয়াদ কতদিন, তারপর বেতন কেমন, কর্মক্ষেত্র কেমন, পেশাগত লাইসেন্স লাগবে কিনা, কাজের পরিধি কি কি হবে, এই বিষয়গুলো তোমাদেরকে জানানোর চেষ্টা করবো। প্রথমেই ডিপার্টমেন্টের নাম আমরা কিন্তু বলি ডেন্টাল, আসলে ডেন্টাল নামে কিন্তু কোনো ডিপার্টমেন্ট আইএসসি তে নাই। মূলত ডিপার্টমেন্টের নাম হচ্ছে ডেন্টিস্ট্রি। এটা তোমরা এখন বুঝবা না, কিন্তু যখন ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা দিতে যাবা, তখন হঠাৎ করে যে জিজ্ঞেস করে ইন্সট্রাক্টর যে তুমি কোন ডিপার্টমেন্টে পড়ো, তুমি বলে ফেলছো ডেন্টাল। এটা কিন্তু তোমার জন্য ব্যাড লাগ। তোমার ভাইবা পরীক্ষাতে অবশ্যই ডেন্টিস্ট্রি বলতে হবে। এই ছোটখাটো ভুলগুলো আমরা করে ফেলি। তো একটা ইনস্টিটিউট বা একটা ডিপার্টমেন্টে পড়ার আগে প্রথমে সেটা ইনস্টিটিউটের নামটা ভালোভাবে জানতে হবে, ঠিক আছে? এখন আমরা জানি যে কোর্সের নামটা আসলে কি বা কলেজের নামটা কি। তো কলেজের নামটা আগে বলি। কলেজের নাম হচ্ছে ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি বা আইএইচটি। অনেক সময় আমাদের স্টুডেন্টরা আইএইচটি না বলে বলে ফেলে আইএসটি। এটা কিন্তু বাজে একটা ইমপ্রেশন তৈরি করে, যার কারণে তোমরা ভালোভাবে বলবা যে আইএইচটি, ঠিক আছে? তো আইএইচটি একটা ডিপার্টমেন্ট, মূলত হচ্ছে ডেন্টিস্ট্রি। আর এই কোর্সটার নাম হচ্ছে ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি। ডিপ্লোমা ইন ডেন্টিস্ট্রি কিন্তু না কোর্সের নাম, ঠিক আছে? কোর্সের নাম হচ্ছে ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি ডেন্টিস্ট্রি, ব্র্যাকেটের ভিতরে ডেন্টিস্ট্রি লিখি আমরা। ঠিক অনুরূপ ফিজিওথেরাপির ক্ষেত্রে আমরা ব্র্যাকেটের ভিতরেই মূলত লিখি হচ্ছে আমরা ফিজিওথেরাপি। এখন হচ্ছে কোর্সের মেয়াদ কয় বছর, এটা নিয়ে অনেকের কনফিউশন আছে যে ভাই কোর্সের মেয়াদ 3 বছর নাকি 4 বছর। মূলত আমাদের এই কোর্সটার মেয়াদ 4 বছর, ঠিক আছে? আগে 3 বছর ছিল। আমি যখন লেখাপড়া করছি তখন কিন্তু এই কোর্সটার মেয়াদ 3 বছর ছিল। এখন সরকার এটাকে 4 বছর করছে। 4 বছর করার অনেকগুলো কারণ আছে, যেমন আগে বিশ্ব ব্যাংক থেকে একটা বৃত্তি দেওয়া হয়, উপবৃত্তি দেওয়া হয়ে থাকে, বা বিভিন্ন সংস্থা থেকে বিভিন্ন বৃত্তি আসে। তো সেগুলো মূলত 4 বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স গুলাতেই দেওয়া হয়। তো আমাদের কোর্সটা যেহেতু 3 বছর ছিল, যার কারণে আমরা কোনো শিক্ষাবৃত্তি পাইতাম না। কোনো শিক্ষাবৃত্তি আমরা পাইতাম না। তো এখন যেহেতু 4 বছর করছে, এই ক্ষেত্রে আমাদের স্টুডেন্টরা এখন অনেক ধরনের বৃত্তি পাচ্ছে, আন্তর্জাতিক থেকে বৃত্তিগুলো আসে। এই মোটামুটি কোর্সের মেয়াদ গেল। এখন আমরা কর্মক্ষেত্র নিয়ে আলাপ করি। হয়তো শুনে থাকবা যে আমাদের যে উচ্চ আদালত আছে বা হাইকোর্ট আছে, সেখানে একটা অধ্যাদেশ সম্ভবত বাতিল হয়ে গেছে। সেখানে হচ্ছে ডেন্টিস্ট্রিতে যারা পড়বে মেডিকেল টেকনোলজিতে, স্বাধীন চেম্বার করতে পারবে কিনা, এই ব্যাপারে ব্যাপক ডিবেট হচ্ছে। এই আপনাদেরকে ক্লিয়ার করা উচিত। আচ্ছা, তোমরা অনেকেই স্বপ্ন দেখো যে তোমরা ডেন্টিস্ট্রিতে পড়ার পর নিজের একটা চেম্বার হবে, তুমি সেখানে প্র্যাকটিস করবা, রুগী দেখবা। তবে এই ব্যাপারটা অনেক কমপ্লেক্স আসলে। যদি কর্মক্ষেত্র নিয়ে আলাপ করতে চাই, সেক্ষেত্রে দেখা যাবে তুমি যদি চাকরি করতে চাও তাহলে স্কোপটা অনেক কম, অনেক ছোট। চাকরির বাজার ডেন্টিস্ট্রির ক্ষেত্রে নাই বললেই চলে। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলাতে একটু বেশি, ওখানে 25,000 30,000 এরকম বেতনও আছে। কিন্তু উত্তরবঙ্গের প্রেক্ষাপটে যদি দেখো, তাহলে 10,000 টাকার বেশি স্যালারিতে তুমি চাকরি করতে পারবে না ডেন্টালে পড়ার পর। যার কারণে আমাদের ক্যাম্পাসের অধিকাংশ স্টুডেন্ট যারা
আর ডেন্টিস্ট্রিতে ডিপ্লোমা কমপ্লিট করে তারা চলে যায় হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার দিকে এবং চট্টগ্রাম বিভাগের দিকে, ওই দিকে ভালো তারা জব করতে একদম চাকরি পরে চাকরি শেষ হচ্ছে নিজের একটা চেম্বার করতে, যখন ভালো একটা এক্সপিরিয়েন্স হয়ে যায়। তুমি তো 4 বছরের ডিপ্লোমা শেষ করেই চেম্বার করতে পারবে না, কারণ তোমার একটা এক্সপিরিয়েন্সের দরকার আছে। সেই ক্ষেত্রে তুমি যদি এই ডিপার্টমেন্টটা থেকে পাস করো, তাহলে তোমাকে চট্টগ্রাম বিভাগে যে কোনো একটা জেলায় কাজ করতে হবে, বা যে কোনো একটা চট্টগ্রাম 30,000 টাকা হয়তো পাবা, এর বেশি পাওয়া খুবই ডিফিকাল্ট। ঠিক আছে, সারা জীবন চাকরি যদি করো তাইলেও তোমার 30,000 টাকার উপরে যাওয়া একদম অসম্ভব ব্যাপারের মতো, ডেন্টাল থেকে অন্তত। তো যখন তুমি দুই, তারপর তোমাকে অবশ্যই আসতে হবে হচ্ছে নিজের চেম্বার করার ক্ষেত্রে। কিন্তু কর্মক্ষেত্রের ক্ষেত্রে এখানে জটিলতাটা মূলত তৈরি হয়। আর যারা বাংলাদেশে বিডিএস আছে, বিডিএস ডাক্তার যারা, ওনারা কখনোই চান না ডেন্টিস্ট্রি পড়ে, ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি ডেন্টিস্ট্রি পড়ে কেউ চেম্বার করুক। যদিও আমাদের আশেপাশে অনেক দেখবা যে কারো লাইসেন্স নাই, কারো সার্টিফিকেট নাই, জাস্ট একটা ডেন্টাল চেম্বারে 6 মাস থেকে ডেন্টিস্ট হয়ে গেছে, এরকম এরকম অসংখ্য চেম্বার আসলে আছে। আমার পরিচিত অনেকেই আছে, তারা কিন্তু বহাল তবিয়তে চেম্বার করে যাচ্ছে। বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে খুব একটা নিয়মের প্রয়োগ হয় না, যেহেতু আইনের হয় না, ধরো কোনো অভিযান পরিচালনা হয় না, যারা ভুয়া তাদেরকে ধরা হয় না, যাদের অনুমতি নাই চেম্বার করার তাদেরকেও ধরা হয় না, এই জন্য মূলত তারা চেম্বারটা করতে পারতেছে। তারপরেও তুমি এরকম ধোঁয়াশাপূর্ণ একটা ক্যারিয়ার কি চাও, যেখানে আসলে চেম্বার করতে পারবা কি পারবা না সেটা নিয়ে আছে, যে কোনো সময় ম্যাজিস্ট্রেট অভিযান চালাইতে পারে, তোমাকে করতে, চাকরির বাজারেও খুব একটা স্যালারি নাই। তোমাদের মধ্যে কেউ কি এমন আছো যে আসলে এরকম অনিশ্চিত একটা জীবন পেতে চাও? আছো এমন কেউ? ক্ষেত্রটাকে আমি 2 বাক্যে বলে ফেলি, কিন্তু চাকরির স্যালারিটা উত্তরবঙ্গে খুবই কম, সেটা 10,000 টাকা। দক্ষিণবঙ্গে যদি করতে যাও সেটা 25 থেকে 30,000 টাকা। এর বেশি আসলে অসম্ভব একটা ব্যাপার। আর 3-4 বছর চাকরি করার পর অবশ্যই তোমাকে চেম্বার করতে হবে। সেইখানে আবার একটা ধোঁয়াশা তৈরি হয়েছে, কারণ বিডিএস ডাক্তাররা কোনোভাবেই চায় না যে ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি ডেন্টিস্ট্রি পড়ে এসে কেউ চেম্বার করুক, সেখানে একটা বাধার সম্মুখীন হবা। তবে বাংলাদেশে চেম্বার করা যায়, কারণ আইনের কোনো প্রয়োগ নাই, খাতা কলমে কেউ আসলে এগুলো দেখভাল করে না, যার কারণে চেম্বার করে যাচ্ছে। ঠিক আছে, এখন তুমি যদি এটা মেনে নিতে পারো যে আইন কানুন সংক্রান্ত প্রবলেম হইতে পারে, কিন্তু তুমি তোমার এলাকায় চেম্বার করবা, তোমাকে কেউ আসলে ধরবে না বা কেউ জিজ্ঞেস করবে না। আর তার মানে কিন্তু এই না যে যারা এই ডিপার্টমেন্টে পড়ে তারা অদক্ষ, তারা যথেষ্ট দক্ষ তাদের কাজের জায়গাতে। ঠিক আছে, তারা তো আর বিদেশি ডাক্তারদের মতো বড় বড় সার্জারি করবে না, তাই না? তাদের যে নির্ধারিত যে ডিজিজ গুলা ওগুলা নিয়ে কাজ করবে। তো সেই ক্ষেত্রে তারা তাদের কর্মক্ষেত্রে অনেক দক্ষ, অনেক এক্সপার্ট, ঠিক আছে, তাদের পরিধির মধ্যে। কিন্তু এখানে অনেক আসলে ডিবেট আছে যে কাজ করতে দিব না, চেম্বার করতে দিব না, এগুলা নানান কথা আছে। আর এখান থেকে বিএসসি করা যায় বেসরকারি কয়েকটা প্রতিষ্ঠানে। মজার ব্যাপার হচ্ছে বিএসসি করার পরেও তোমার আইনগত অনেক জটিলতা তৈরি হবে, কারণ এই যে পেশাগত লাইসেন্সের যে ব্যাপারটা, এই লাইসেন্সটা আদতে পাওয়া যায় না। ডেন্টিস্টদের পেশাগত কোনো লাইসেন্স দেয় না। বিএমডিসি থেকে যদি একটা লাইসেন্স দিত, তাইলে অন্তত কিছু না কিছু প্র্যাকটিসের একটা ব্যাপার থাকতো। কোনো লাইসেন্সই নাই আসলে পেশাগত। তো এইটা নিয়ে ব্যাপক একটা ঝামেলা চলতেছে। এবার আমরা কথা বলবো ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট নিয়ে। ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট সম্পর্কে অনেক ধরনের কথাবার্তা আছে, যেমন আমি কয়েকটা বাস্তবতা তোমাদেরকে বলবো, তার আগে চলো একটু পরিচিত হয়ে আসে ডিপার্টমেন্ট সম্পর্কে। ডিপার্টমেন্ট নাম ফিজিওথেরাপি, কোর্সের নাম ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি ফিজিওথেরাপি। আসলে আইএএসটি তে যতগুলা ডিপার্টমেন্ট আছে সবগুলা কোর্সের নামই ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি, শুধু শেষে ব্র্যাকেটের ভিতরে সেই ডিপার্টমেন্টের নাম। ফিজিওথেরাপি হলে ফিজিওথেরাপি, রেডিওলজি হলে রেডিওলজি অ্যান্ড ইমেজিং, ল্যাবরেটরি হলে ল্যাবরেটরি মেডিসিন বা ল্যাবরেটরি টেকনোলজি, রেডিওথেরাপি হলে রেডিওথেরাপি। সবগুলা কোর্সের নামই মূলত ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি। ঠিক আছে, ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি বলা যাবে না, ডিপ্লোমা ইন ডেন্টিস্ট্রিও বলা যাবে না, বলতে হবে ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি ফিজিওথেরাপি, বা যার যার ডিপার্টমেন্টের নাম। আচ্ছা, এটা গেল হচ্ছে কোর্সের নাম। আর একটা কলেজের নাম তো আগেই বলে ফেলছি, ওই সেম ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি বা আইএইচটি। এটারও কোর্সের মেয়াদ ডেন্টিস্ট্রির মতোই 4 বছরের একটা কোর্স। আর পেশাগত লাইসেন্সের কথা যদি বলি, ডেন্টিস্টদের কোনো পেশাগত লাইসেন্স নাই, ফিজিওথেরাপিস্টদেরও এখন পর্যন্ত কোনো পেশাগত লাইসেন্স নাই। তবে তবে বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন এখন লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে অনেক হেল্প করতেছে।
যেমন হচ্ছে বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল নামে একটা কাউন্সিল প্রতিষ্ঠিত হয়েছে। সেই কাউন্সিলের আন্ডারে মূলত হচ্ছে যারা বিএসসি ফিজিওথেরাপিস্ট মানে বিএসসি করছে তারা, আবার হচ্ছে যারা ডিপ্লোমা করতেছে তারা, তাদেরকে একটা লাইসেন্সের আন্ডারে নিয়ে আসার একটা চেষ্টা চালাচ্ছে। তবে মজার ব্যাপার এখানে যারা বিএসসি ফিজিওথেরাপিস্ট আছে তারা কোনোভাবেই চাচ্ছে না যে যারা ডিপ্লোমা করছে ফিজিওথেরাপিতে তারা যেন স্বাধীনভাবে চেম্বার চালায়। তো তারা চাচ্ছে মূলত বিএসসি রাই চেম্বার চালাবে, আর যারা ডিপ্লোমা করবে তারা ওই বিএসসির আন্ডারে কাজ করবে, এরকম একটা সিস্টেম তারা প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছে। তবে মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশে যত ফিজিওথেরাপি সেন্টার আছে তার ধরো যে 80% ফিজিওথেরাপি সেন্টারই মূলত ডিপ্লোমারা পরিচালনা করে। ওকে, 80% ফিজিওথেরাপি সেন্টারই মূলত ডিপ্লোমারা পরিচালনা করে, এই ব্যাপার মোটামুটি শিওর। কারণ এই ডিপ্লোমা কোর্সটা অনেক আগে থেকে চালু আছে এবং বাংলাদেশের 7টা আইএইচটি তে ডিপ্লোমা কোর্স চালু আছে। প্রত্যেক বছর অন্তত 40 থেকে 45 জন ডিপ্লোমা ফিজিও পাস করে বের হচ্ছে। এখন এই রিসেন্টলি এসে অনেক বিএসসি প্রতিষ্ঠান হয়েছে, কিন্তু আগে আসলে এত বিএসসি প্রতিষ্ঠান হয়েছিল না। এটা হচ্ছে পেশাগত লাইসেন্সের ব্যাপার। তার মানে আমরা কিছুদিন পরে এই পেশাগত লাইসেন্স পেতে যাচ্ছি, আগে ছিল না, ভবিষ্যতে পাবো। পেশাগত পরিচয়, যদি তুমি বিএসসি করো তাইলে তুমি ফিজিওথেরাপিস্ট হবা, আর যদি তুমি ডিপ্লোমা করো তাইলে তুমি হবা হচ্ছে ফিজিওথেরাপি মেডিকেল টেকনোলজিস্ট। তুমি কিন্তু ফিজিওথেরাপিস্ট হচ্ছ না, তুমি হচ্ছে ফিজিওথেরাপি মেডিকেল টেকনোলজিস্ট। তুমি সরাসরি নিজেকে ফিজিওথেরাপিস্ট হিসেবে পরিচয় দিতে পারবে না। এটা হচ্ছে বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলের আইন অনুযায়ী এইরকমটাই ব্যাপার। তবে আমরা ফিজিওথেরাপিস্ট নিজেরা না বললেও মানুষ আমাদেরকে ফিজিওথেরাপিস্ট হিসেবেই মূলত ডাকে। ঠিক আছে, ফিজিওথেরাপিস্ট কি, মানুষ আমাদেরকে ডাক্তার বলে, আমাদের ডাক্তারের পরিচয় দেওয়া লাগে না, কিন্তু মানুষই বলে ডাক্তার সাহেব চেম্বারে আসেন কিনা, আসবো কিনা। আচ্ছা, যাই হোক, তারপরে আসো কর্মক্ষেত্র নিয়ে আলোচনা করি। ফিজিওথেরাপির ভবিষ্যৎ অনেক ভালো, অনেক উজ্জ্বল। তবে ডিপ্লোমা নিয়ে অনেক ডিবেট আছে। যারা বিএসসি আছে তারা কোনোভাবে চায় না ডিপ্লোমারা ভালো কিছু করুক, ডিপ্লোমারা একা একা চেম্বার চালাক, এটাও তারা চায় না। আবার ধরো যে ডিপ্লোমারা বিএসসি করুক, এটাও তারা চায় না। ঢাকায় অনেক ইনস্টিটিউট, শুধু ঢাকায় বলবো না, সারা বাংলাদেশে অনেক বিএসসি প্রতিষ্ঠান হয়েছে যেখানে মূলত বিএসসি করানো হয়। তো ইন্টারমিডিয়েট সায়েন্স থেকে পড়ার পরে ওইখানে বিএসসি করানোর জন্য স্টুডেন্ট ভর্তি করানো হয়। তবে আইনগত দিক দিয়ে যারা ডিপ্লোমা করছে 4 বছরের ফিজিওথেরাপিতে তারা ওইখানে বিএসসি করার জন্য ভর্তি হতে পারবে। যেমন পলিটেকনিকের স্টুডেন্টরা পলিটেকনিকের বিভিন্ন সাবজেক্টে ডিপ্লোমা করে পরবর্তীতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কিন্তু বিএসসি করার সুযোগ পায়, তাই না? সেই হিসেবে কিন্তু যারা ডিপ্লোমা ফিজিওথেরাপিতে পড়তেছে তারাও কিন্তু এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে বিএসসি করার সুযোগ পাওয়া উচিত। কিন্তু আনফরচুনেটলি অনেক প্রতিষ্ঠান ডিপ্লোমাদেরকে নিতে চায় না। নিতে না চাওয়ার অন্যতম কারণ হচ্ছে যারা ফিজিওথেরাপিতে ডিপ্লোমা করে এরা মূলত চাকরি করে, পড়ালেখা করতে চায় না। একদিন কলেজ যায়, আরেকদিন যায় না। কেউ 1 বছর পড়ার পর আর লেখাপড়া করে না, কলেজ ছেড়ে দেয়। তো এরকম যখন ঘটনা ঘটে তখন স্বাভাবিকভাবেই তো ওই প্রতিষ্ঠানগুলা ডিপ্লোমাদের নিতে চাইবে না, তাই কিনা বলো তো? তুমি অর্ধেক পড়ে চলে যাবা, তাহলে নিবে? এটার জন্য দায়ভার আমাদেরই। যার কারণে তুমি যদি ডিপ্লোমা করো তোমার ভবিষ্যৎ অনেক ভালো, নিঃসন্দেহে ভালো। তুমি যদি ডিপ্লোমা করো অবশ্যই সঙ্গে সঙ্গে ফিজিওথেরাপিতে ভর্তি হয়ে যেতে হবে। মানে ডিপ্লোমার যেদিন রেজাল্ট হবে তারপরেই তোমাকে সরকারি হোক বেসরকারি হোক যেখানে চান্স পাবা ফিজিওথেরাপিতে ভর্তি হয়ে যাবা বিএসসি করার জন্য। তুমি যখনই বিএসসি তে ভর্তি হয়ে গেলে তোমার লাইফ সেটেল, তুমি নিরাপদ হয়ে গেলা। তোমাকে অবশ্যই ধরো যে এইভাবে কাজ করবা, সকালবেলা চেম্বার করবা, বিকালবেলা কলেজ, বা বিকালবেলা চেম্বার করবা, সকালবেলা কলেজ। আর 70% কলেজে উপস্থিত না হলে কিন্তু তুমি ফাইনাল পরীক্ষা দিতে পারবে না বিএসসি তে। তো ফিজিওথেরাপির ক্ষেত্রে আমি এটাই বলবো, তোমরা এখন যদি ডিপ্লোমাতে ভর্তি হও কোনো সমস্যা নাই, ভর্তি হও। আমি তোমাদেরকে সাজেস্ট করব, যেহেতু আমি নিজে ফিজিওতে লেখাপড়া করেছি এবং আমি নিজে একটা চেম্বার চালাচ্ছি, পেশেন্ট দেখতেছি ধুমায়া, কোনো প্রবলেম নাই। তবে ডিপ্লোমা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিএসসি তে ভর্তি হয়ে যেতে হবে। যদি ভর্তি না হও পরবর্তীতে কিন্তু তুমি পস্তাবা, তোমার মনে হবে যে আমি ফিজিওথেরাপিতে করে ভুল করছি। ফিজিওথেরাপি অনেক ভালো সাবজেক্ট, হিউজ টাকা ইনকাম করতে পারবা, মাসে লাখ টাকা ইনকাম করতে পারবা, কোনো প্রবলেম নাই। কিন্তু তোমাকে ডিপ্লোমা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিএসসি তে ভর্তি হয়ে যেতে হবে। এই ব্যাপারে কোনো সিদ্ধান্তহীনতায় ভোগা যাবে না। আর তোমরা যারা ফিজিওথেরাপিতে পড়তে চাও, পড়ার আগে তোমরা বেশ কয়েকটা বিষয় একটু খেয়াল করবা। শুধুমাত্র ফিজিওথেরাপির ক্ষেত্রেই না, সকল ডিপার্টমেন্টের ক্ষেত্রে এটা প্রযোজ্য। তোমরা ওই ডিপার্টমেন্ট সম্পর্কে ভালো করে জানো কি কি কাজ এখানে করতে হয়। যেমন ডেন্টালে যারা পড়বা, স্বাভাবিকভাবে মুখের মধ্যে হাত দিতে হবে, পেশেন্টদের মুখে দুর্গন্ধ থাকে, পেশেন্টের দাঁতের অবস্থা ভালো থাকে না, নোংরা থাকে ভিতরে, পান খেয়ে আসে। তো এগুলাতে অনেকের ভালো লাগে না, ঘৃণা লাগে। সেক্ষেত্রে অনেকে কিন্তু পাশ করার পরেও প্র্যাকটিস করে না এই ব্যাপারগুলোর কারণে। তো সেক্ষেত্রে তোমাকে একটু সিরিয়াস হইতে হবে, তুমি আসলে মানুষের মুখের মধ্যে হাত দিতে পারবা কিনা, কাজ করতে পারবা কিনা।
যদিও গ্লোভস পরেই হাত দিবা, মুখে মাস্ক পরবা, তারপরেও তুমি আসলে এটাতে ভালো ফিল করো কিনা এটা তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। আবার ফিজিওথেরাপির ক্ষেত্রে অনেক ব্যাপার আছে, যেমন পেশেন্টদের গায়ে হাত দিতে হয়, এক্সারসাইজ করাই দিতে হয়, ব্যায়াম করাই দিতে হয়, তারপরে মাসেল রিলিজ করতে হয়, মাসাজ করে দিতে হয়, বিভিন্ন ধরনের এক্সারসাইজ আছে, এগুলা তুমি আসলে করে দিতে পারবা কিনা। আবার তুমি যদি শারীরিকভাবে আনফিট হও আমার মতো কিছুটা, তাহলে তোমার হয়তো বা ক্লান্তি ভাব চলে আসবে। ফিজিওথেরাপিতে প্র্যাকটিস করতে দিনে 10টা রুগী যদি তুমি দেখো, তুমি ব্যাপক ক্লান্ত হয়ে যাবা, কারণ তোমার এখানে প্রচুর ফিজিক্যাল এক্সারসাইজ তোমার নিজেরও হয়, ঠিক আছে, অনেক শারীরিক তোমার পরিশ্রম হয় এখানে। সেই ক্ষেত্রে এটাও তোমার দেখতে হবে যে তুমি আসলে ফিজিওথেরাপিতে পড়ার জন্য কতটুকু ফিট, ঠিক আছে। আর কর্মক্ষেত্রের কথা যদি বলি তো অবশ্যই ডিপ্লোমা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তুমি একটা সেন্টারে ঢুকে যাবা চাকরি করার জন্য, পাশাপাশি বিএসসি করবা। 4-5 বছর তুমি একদিকে কাজ করবা আর একদিকে বিএসসি করবা। যখন বিএসসি শেষ হবে তুমি তখন নিজের একটা চেম্বার দিবা। তোমাদের সবার চিন্তা থাকা লাগবে ফিজিওথেরাপিতে পড়ালেখা শেষ, তার মানে আমার একটা চেম্বার হওয়া লাগবে, ঠিক আছে। অবশ্যই চেম্বার হওয়া লাগবে, চেম্বারের কোনো বিকল্প এখানে নাই। আর সরকারি ক্ষেত্রে কিছু কিছু জায়গায় নিয়োগ হয় হঠাৎ, খুবই কম, রেয়ার। পুলিশ হসপিটাল আছে, সিএমএইচ আছে, এরকম অনেক জায়গায় টুকটাক নিয়োগ হয়, সেগুলা খুবই রেয়ার। সেগুলা চাকরির আশা তুমি কইরা তোমার জীবনটা শেষ করতে পারবা না, তোমাকে নিজের চেম্বারেই দাঁড় করাইতে হবে। এই জন্য ওই চাকরির আশা তুমি বাদ দাও, ঠিক আছে। ফিজিওথেরাপির ক্ষেত্রেও চাকরির বাজার খুবই খারাপ। তুমি যদি দক্ষিণবঙ্গের দিকে যাও তাহলে তুমি হয়তো বা 20, 22, 25, 30 হাজার টাকা ইনকাম করতে পারবা। উত্তরবঙ্গে তোমাকে 10-12 হাজার টাকার উপরে আসলে স্যালারি দিতে চাইবে না। আর স্বাভাবিকভাবে তোমার ওই যে একই কথা, সিলেট চিটাগং ডিভিশনে তোমার স্যালারি অনেক ভালো হবে, 30 হাজার টাকার মতো হইতে পারে। আর তোমার অভিজ্ঞতা অনুযায়ী বা তুমি যেমন কাজ করতে পারবা, যেমন স্কিল হবা, সেই অনুযায়ী তোমার আসলে স্যালারিটা সেখানে হবে, এর বেশি কিছু না আর কি। তো অবশ্যই তোমাকে নিজের চেম্বার দিতে হবে, চেম্বার দেওয়ার পর একটু ধৈর্য ধরতে হবে। 2-3-4 বছর তোমার পরিচিতি গড়ে ওঠা লাগবে, তারপরেই না তুমি চেম্বার করতে পারবা, তাই না। ভালো একটা শাইন চেম্বার তুমি পাবা যেখানে অনেক রুগী আসবে। তুমি যত অভিজ্ঞ হবা, তোমার স্কিল যত ভালো হবে, তোমার রুগী তত বাড়বে। তোমার ভাইয়া আমি একটা কথা ক্লিয়ার তোমাদেরকে বলি, আমরা এই যে লেখাপড়া করি মূল উদ্দেশ্য টাকা কামাই করা, যার কারণে টাকা পয়সা নিয়ে খোলামেলা আলোচনা হওয়া উচিত। অতটা মানব সেবায় এসে হাবিজাবি ভনিতা করে লাভ নাই। বাবা মা টাকা মানে আমাদের আমরা টাকা কামাই করব, আমাদের সংসার ভালো চলবে, ভালো জামা কাপড় পরবো, গাড়ি বাড়ি করবো, এটাই ভাই উদ্দেশ্য লেখাপড়া করা। এর বাইরে মানে ওই ঘুম ভাঙ বলে লাভ নাই যে মানব সেবা করবো, ফিজিওথেরাপি দিয়ে ডাক্তারি করে জান্নাতে চলে যাব, এগুলা বাজে কথা ভাই। তো সেই জন্য আমি ভাই টাকা পয়সার কথাগুলো ক্লিয়ারলি বলতেছি, ঠিক আছে। তারপর তোমাদের কোশ্চেন থাকলে আমাকে বলবা, ঠিক আছে। সরকারি চাকরি কেন চাই? কারণ ওই যে চাকরি করব, ডানে বামে ইনকাম হবে, তারপরে হচ্ছে তোমার পেনশন পাবো, একটা ভালো সম্মান পাবো, এগুলাই তো উদ্দেশ্য ভাইয়া, তাই না। যার কারণে তোমাদেরকে আমি ক্লিয়ারলি বলতেছি, ওকে। আর কর্মক্ষেত্রের ক্ষেত্রে কিছু ভালো চাকরি আছে, যেমন ধরো যে ইবনে সিনায় চাকরি হয়, তারপরে হচ্ছে বিভিন্ন মেডিকেল কলেজে চাকরি হয়, বেসরকারি মেডিকেল কলেজে চাকরি হয়, যেমন বগুড়া টিএমএসএস আছে। তবে মজার ব্যাপার, টিএমএসএস 14-15 হাজার টাকা স্যালারি দিতে চাই, বুঝছো, খুবই বাজে অবস্থা। তো এগুলো সিকিউর আসলে ক্যারিয়ার না। ফিজিওথেরাপি তোমরা নিতে পারো, তবে সেই ক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই নিজের চেম্বার করার চিন্তা থাকতে হবে এবং ডিপ্লোমা শেষে অবশ্যই তোমাদেরকে বিএসসি করতে হবে। আমি তোমাদেরকে ফিজিওথেরাপি সাজেস্ট করতেছি, কোনো আইনি জটিলতাও ভবিষ্যতে হবে না যদি তুমি বিএসসি করে ফেলো। ও কিন্তু চলো আচ্ছা ঠিক আছে, সেটা হচ্ছে ম্যাথস বা ডিএমএফ বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল বা ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি। আচ্ছা, এটা কোর্সের নাম মূলত ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি বা ডিএমএফ। আবার বলি, ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি বা ডিএমএফ। আর কলেজ ইনস্টিটিউটের নাম মূলত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল। এখানে তোমরা যে প্রিপারেশনটা নিচ্ছ, এটাতে মূলত দুইটা কলেজের জন্য, একটা হচ্ছে ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি আর একটা হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল, ঠিক আছে। একটা অভিন্ন প্রশ্নপত্রে একসঙ্গেই পরীক্ষা হবে, একটাই পরীক্ষা হবে, কিন্তু তুমি চয়েস দেওয়ার ক্ষেত্রে কেউ ম্যাথস আগে দিবে, কেউ আইএসটি আগে দিবে, এইরকম আর কি। কিভাবে চয়েস দিবা এই ব্যাপারে বিস্তারিত ভিডিও আছে, সেই ভিডিওটা যদি তোমরা দেখতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলে আমরা তোমাদেরকে সেই ভিডিওটা দিতে পারবো, তোমরা দেখে নিতে পারবা। ম্যাথসের কোর্সে 4 বছর মেয়াদি পেশাগত লাইসেন্স তোমরা পাবা। এটা হচ্ছে তোমরা বিএমডিসির আন্ডারে, ওই যে এমবিবিএস রা যেখান থেকে লাইসেন্স পায় সেখান থেকেই লাইসেন্স পাবা। তবে এখান থেকে লাইসেন্স কিন্তু তোমরা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে পাবা, অর্থাৎ এখানে যারা পড়বে তারা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। কোনো কথা নাই, কেউ যদি বলে ডাক্তার এসে হাবিজাবি ঘুম ভাঙ, ওগুলা কোনো ডিবেটে যাওয়া যাবে না, কোনো উপায় নাই। ডিপ্লোমা করছো, 4 বছর পড়ছো, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, ডাক্তার হওয়ার কোনো সুযোগ নাই এখানে, ওকে। এটাই পেশাগত পরিচয়, পেশাগত পরিচয় হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট।
কর্মক্ষেত্র অনেক বেসরকারি হসপিটালে তোমাদের কর্মক্ষেত্র আছে, বেতন অনেক কম, 10-12 হাজার টাকা, এর বেশি বেতন পাওয়া প্রায় অসম্ভব, সর্বোচ্চ 15 হাজার টাকা হয়তো পাবা। ঠিক আছে, যার কারণে ম্যাথসে পড়ার কোনো দরকার নাই। তোমাদের ম্যাথসে পড়ার যদি ইচ্ছা থাকে তাহলে লেখাপড়া শেষ করে আসা গ্রামে একটা ফার্মেসি দিবা, ফার্মেসি দিয়ে ওষুধের ব্যবসা করবা, তাইলে ইটস ওকে, কোনো সমস্যা নাই। যদি তুমি নিজে কিছু করো তাহলে ম্যাথসে পড়তে পারবা, আর যদি নিজে কিছু না করো তাহলে চাকরির চিন্তা করে ম্যাথসে পড়া যাবে না। ওকে, সরকারি চাকরি ম্যাথসে পড়ে কোনোদিনও হবে না। অনেক নেগেটিভ কথা বলছে এই ডিপার্টমেন্ট গুলো নিয়ে। লাস্ট আর একটা ডিপার্টমেন্ট সম্পর্কে একটু নেগেটিভ কথা বলে নেই, সেটা হচ্ছে যে রেডিও থেরাপি নামে একটা ডিপার্টমেন্ট আছে। এটা কিন্তু রেডিওলজি না, রেডিও থেরাপি। রেডিওলজি এবং রেডিও থেরাপি আলাদা। রেডিও থেরাপিতে কেউ ভর্তি হবে না, বলেও না। এটাতে পড়ে কিন্তু তোমার বেসরকারিতেও কোনো চাকরি পাবা না, সরকারিতেও কোনো চাকরি পাবা না। এই 4টা ডিপার্টমেন্ট সম্পর্কে অনেক কনফিউশন তোমাদের থাকে, ডেন্টিস্ট্রি, ফিজিওথেরাপি, ম্যাথস এবং রেডিওথেরাপি। এগুলা তোমার নেগেটিভ ইমপ্রেশনই বেশি আর কি। ফিজিওথেরাপি মোটামুটি এখন পর্যন্ত পজিটিভ আছে, তোমরা ভেবেচিন্তে ভর্তি হও। আরো যে ভালো ডিপার্টমেন্ট যেগুলো আছে সেগুলা নিয়ে পরের ক্লাসে আলোচনা করব, অবশ্যই ক্লাসে থাকবা। সেগুলা থেকে কত কোটি কোটি টাকা তোমরা ইনকাম করতে পারবা সেই ব্যাপারে আলাপ করব। আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।